ফিলিস্তিনের গাজা উপত্যকা খালি করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে আরব বিশ্ব রীতিমতো তেতে উঠেছিল। ট্রাম্প বলেছিলেন, গাজাবাসীকে জর্ডান ও মিশরে পাঠিয়ে দেয়া হোক। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চলার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য আগুনে ঘি ঢেলে দেয়। অনেকেই তখন বলছিলেন, ট্রাম্প গাজা দখল করতে চাইছেন। গাজা দখলের অভিলাষ থেকেই তিনি এমন বক্তব্য দিয়েছেন। কিন্তু আসলেই কি গাজা দখল করতে চান ট্রাম্প? অবস্থার দৃষ্টে মনে হচ্ছে গাজা খালি করার অবস্থান থেকে সরে এসেছেন ট্রাম্প। কিন্তু কেন? মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনের আলোকে এইসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আমরা আমাদের আজকের প্রতিবেদনে। সাথে আছি আমি মোহনা হোসেন। ট্রাম্পের গাজা দখল এবং সেখান থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব ঘোষণার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে সমালোচনা শুরু হয়েছিল। ট্রাম্পের এমন বক্তব্য যুক্তরাষ্ট্রের আরব মিত্রদেরও হতাশ করেছিল। তারা মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিতিশীলতা এবং গাজায় ব্যাপক ইসরায়েলি আগ্রাসনের আশঙ্কা করছিল। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, মিশর ও জর্ডান মনে করছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার গাজা দখলের পরিকল্পনা থেকে নিরস্ত করতে সফল হয়েছে। তিনি শুধু গাজা দখল নয়, সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে অন্য কোথাও পাঠিয়ে দিতে চেয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক মিশরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তাদের প্রস্তাবিত গাজার যুদ্ধ পরবর্তী বিকল্প পরিকল্পনা সম্পর্কে ট্রাম্পকে জানানো হয়েছে। এতে তার সায় আছে বলে মনে হচ্ছে। ওই কর্মকর্তা বলেন, আরব বিশ্বের সমর্থনে মিশর গাজা নিয়ে একটি বিকল্প পরিকল্পনা তৈরির কাজ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিকল্পনায় সম্মতি দিয়েছেন। মিশরের ওই কর্মকর্তা আরও বলেন, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ওয়াশিংটন সফরকালে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলাপ করেন। এই পরিকল্পনায় ট্রাম্পকে রাজি করানোর ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কায়রো ও আরব বিশ্ব ট্রাম্পের সঙ্গে জর্ডানের বাদশার বৈঠককে প্রাথমিক বিজয় হিসেবে দেখছে। ওই রুদ্ধদ্বার বৈঠক থেকে দারুণ ফলাফল এসেছে। তবে ট্রাম্পের গাজা উপত্যকা দখলের প্রস্তাব নিয়ে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্টের কোনো সমালোচনা করেননি। এই বিষয়ে মিশরের কর্মকর্তা বলেন, বাদশাহ আবদুল্লাহ ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে তাকে সতর্ক করে বলেছেন, তার এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যে ইসলামী উগ্রপন্থাকে উস্কে দিতে পারে, তাতে হিতে বিপরীত হবে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের পক্ষে সরকারগুলো টালমাটাল অবস্থায় পড়ে যেতে পারে। বাদশাহ আবদুল্লাহর বক্তব্য খুব মনোযোগ সহকারে এবং সহানুভূতির সঙ্গে শোনেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সঙ্গে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর বৈঠকের সুফলকে আরও সামনে এগিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চায়নি মিশর। তারা আরও জীবিত 6 ইসরায়েলি জিম্মিকে মুক্ত করতে গাজার ক্ষমতাসীন হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যায়। এতে সাফল্যও আসে। অস্ত্রবিরতি চুক্তিকে আরও পাকাপোক্ত করতে এই জিম্মি মুক্তি বেশ কাজে আসবে বলে আশা করা হচ্ছে। মিশরের এক কর্মকর্তা বলেন, হামাস মিশরের জিম্মি মুক্তির প্রস্তাবে রাজি হয়েছে, তবে এতে তাদেরও একটি শর্ত বাস্তবায়ন হতে চলেছে। বিনিময়ে গাজার পুনর্গঠনে ভারী যন্ত্রপাতি উপত্যকায় প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি ইসরায়েল গাজায় ভ্রাম্যমাণ বাড়ি ঢোকার অনুমতি দিয়েছে। এইসব ভ্রাম্যমাণ বাড়ি গাজায় ঢুকতে গেলে এর আগে বাধা দিয়েছিল ইসরায়েল। এর আগে হামাস অভিযোগ তুলেছিল যে ইসরায়েল গাজায় খাদ্য সহায়তা ঢুকতে না দিয়ে অস্ত্রবিরতির চুক্তি লঙ্ঘন করছে। এই জন্য জিম্মিদের মুক্তি দেওয়া হবে না বলে হুমকি দিয়েছিল তারা। মিশরের ওই কর্মকর্তা বলেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরে যেতে পারেন। গাজা যুদ্ধ পরবর্তী সরকার কেমন হবে সেটা নিয়ে তিনি সেখানে আলোচনা করবেন। কূটনৈতিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষকরা ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের ঘোষণা নিয়ে বেশ দ্বন্দ্বে ছিলেন। ট্রাম্প কি সত্যিই গাজা দখল করতে চান, নাকি আরব বিশ্ব থেকে নিজেদের সুবিধা আদায়ের জন্য এই হুমকি দিয়েছেন, তা নিয়ে এক ধরনের ধোঁয়াশায় ছিলেন তারা। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের গাজার নিয়ন্ত্রণ
পরের বিষয়। তার আগে তো আরব দেশগুলোর বিকল্প প্রস্তাব দেওয়া উচিত। এরপর থেকেই মিশরের পরিকল্পনার বেশ গতি পেতে থাকে। মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকেও এই পরিকল্পনা বেশ প্রভাবিত করেছে। সম্প্রতি ইসরায়েল সফরকালে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, যে কোনোভাবেই হোক যুক্তরাষ্ট্রের গাজা দখলের খুব একটা আগ্রহ নেই। এই বিষয়ে ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড বুমেনথাল বলেন, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ তাকে বলেন যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আরব রাষ্ট্রগুলোর একটা পরিকল্পনা আছে। তবে এর জন্য আগে ফিলিস্তিনিদের স্বশাসনের বিষয়টিকে ঠিক করতে হবে। এরপরই ইসরায়েলের সঙ্গে এই অঞ্চলের নিরাপত্তায় প্রতিরক্ষা চুক্তি হতে পারে। ট্রাম্পের গাজা দখলের ঘোষণার পর ইসরায়েলও হুমকি দিয়েছিল। তারা ফিলিস্তিনের গাজা থেকে অন্য কোথাও স্বেচ্ছায় অভিবাসী হতে বলা শুরু করেছিল। তবে ইসরায়েল বলেছে চলতি সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। এতে যুদ্ধ পরবর্তী গাজার শাসন নিয়েও কথা হবে। আরব রাষ্ট্র ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ যুদ্ধ পরবর্তী গাজা উপত্যকার শাসন নিয়ে কয়েকটি পরিকল্পনার কথা তুলে ধরেছে। এতে ফিলিস্তিনের ভেতরে ও বাইরে থেকে গাজার সরকার পরিচালনার কথা বলা হয়েছে, তবে সবই হবে হামাসকে বাদ দিয়ে। পিএ ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে বলেছে, গাজা উপত্যকায় একটা সরকার প্রতিষ্ঠা করতে তারা প্রয়োজনে হামাসের মুখোমুখি হতে হলেও প্রস্তুত। মিশরের কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, মিশরের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কোনো ধরনের সংঘাত কিংবা সংঘর্ষের প্রয়োজন নেই, কারণ হামাস গাজায় নতুন সরকার প্রতিষ্ঠার স্বার্থে নিজেদের দূরে রাখতে সম্মত হয়েছে। তবে তাদের একটি শর্ত, ওই সরকার পিএর জ্যেষ্ঠ কোনো কর্মকর্তাকে রাখা যাবে না। বার্তা সংস্থা এপির এক খবরে বলা হয়েছে, মিশরের যুদ্ধ পরবর্তী গাজা পরিকল্পনায় হামাস বা পিএর কোনো কর্মকর্তাকে রাখা হয়নি। প্রতিবেদনে বলা হয়, পিএ পুলিশ বাহিনীর যে অংশ 2007 সাল থেকে গাজায় দায়িত্ব পালন করছে তারাই গাজা পরিচালনার কাজ করবে। গাজায় 2007 সালের নির্বাচনে জয়ী হয়ে হামাস সরকার গঠন করেছিল। মিডল ইস্ট আইয়ের গত মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, গাজার ভবিষ্যৎ সরকার গঠনের প্রশ্নে হামাস কিছুটা নমনীয় থাকবে। তাদের শর্ত হচ্ছে গাজায় সরকার গড়বে ফিলিস্তিনিরাই। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের আরোপিত সরকার এখানে হবে না। তবে কথা হচ্ছে গাজা উপত্যকায় নিরাপত্তার দায়িত্বে কারা থাকবে। যেমন লেবাননে গৃহযুদ্ধের পর 1990 সালে নতুন সরকার গঠিত হয়, কিন্তু হিজবুল্লাহ সশস্ত্র অবস্থায় রয়ে গেছে এবং রাষ্ট্রের বাইরে আলাদা সশস্ত্র বাহিনী হিসেবে তারা কাজ চালিয়ে যাচ্ছে। মিশরের ওই কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, লেবাননের মতো পরিস্থিতি যাতে এখানে না হয় সেই বিষয়টি উপসাগরীয় দেশগুলো নিশ্চিত করতে চায়। এই কারণে গাজা উপত্যকায় তাদের সক্রিয় ভূমিকা থাকবে। গাজার পুনর্গঠনে বিনিয়োগের মাধ্যমে তারা এই ভূমিকা পালন করে যাবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব ব্যাংকের যৌথ মূল্যায়নে বলা হয়েছে, গাজা ও দখলকৃত পশ্চিম তীরের পুনর্গঠনে $5,000 কোটি লাগবে। প্রথম 3 বছরে লাগবে কমপক্ষে $2,000 কোটি।